প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন নাসের। নাসের ভাই, কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। আপনি মানে যেমন করছেন, দোয়া করছেন সবাই। ভালোই আছি। এটা হ্যাঁ, অনেক। হ্যাঁ বলেন। না, এমনিতে তো আপনি সবসময় বিজি থাকেন আসলে, যতটুকু জানি। আমি ঠিক এটা একটু করে ব্যস্ততার, তবে আমি এখন ইদানিং যে আমি সরকারি যে চাকরি করতাম সেটা আমি রিটায়ার করে ফেলছি, কারণ আর করতে পারছি না। যে কারণে এখানে কিছু বেশ সময় পাওয়া যাবে, নিজের কিছু কাজ করবো এই। ভেরি গুড, রিটায়ার্ড করছেন, কংগ্রেচুলেশন। ওকে, থ্যাংক ইউ। এখন এসে প্রসেস চলতেছে এখন, মানে খুব আগামী জুন মাস থেকে পুরোপুরি ভাবে চলে হ্যাঁ, আসবে। তো আপনি এখন এখন আপনাকে আরো বেশি পাওয়া যাবে, আর আপনি একটু রিল্যাক্সে আছেন। ঠিকই হ্যাঁ, আছে। রিল্যাক্সে থাকবো এখন সরকারি চাকরি থেকে, কারণ বয়স তো আমার অনেক হয়ে গেছে, প্রায় আর কি 70। আর বয়স কি হয়েছে, আপনি স্টিল ভেরি ইয়ং। আচ্ছা, শুরু করে দেই, মানে ইসেতে আপনাকে সরাসরি চলে যাই। আচ্ছা নাসির ভাই, জি। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, নির্বাচনের পরে একটা সরকার, বিএনপির নেতৃত্বে তারেক রহমানের, মানে উনি প্রধানমন্ত্রী, এই সরকারের সূচনা কেমন লাগছে? বিশেষ করে আজকে তো সরকারের প্রায় 2 মাসের উপর হলো, কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, সেটা এই সরকারের সূচনার আগে আমি একটু কথা বলতে চাই যে যেমন যে নির্বাচনটা আমরা মনে করেছিলাম যে নির্বাচনটা আরো অনেক বেশি সুস্থ হবে, সুষ্ঠু, হুম। এবং মানে অনেক বেশি সুষ্ঠু হবে, অনেক বেশি পরিচ্ছন্ন হবে। কিন্তু যেটা আশা করেছিলাম পরিচ্ছন্ন নির্বাচন, ইভেন আওয়ামী লীগকে বাদ দিয়ে হলেও একটা পরিচ্ছন্ন নির্বাচন অন্তত এই যে হিসেবে এই নির্বাচনের যে অন্যান্য আনুষঙ্গিকতা, হুম। যেমন আপনার দুই দেশের নাগরিক হতে পারবে না, যেমন আছে যে ঋণ খেলাপি হতে পারবে না, এবং যেমন আছে এই যে এইগুলো বেসিক নরমস গুলো, এগুলো কিন্তু দেখার বিষয় ছিল। কারণ আমরা বুঝলাম যে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে, বা আওয়ামী লীগের অনেকেই সেখানে সেই আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ সেখানে নাই, সেটা আমরা যেভাবে দেখেছি। সে তারপরেও মনে করেছিলাম যে অন্তত নির্বাচনের যে আনুষঙ্গিক আয়োজনটা অনেকটা সুষ্ঠু হবে, কিন্তু সেটা হয়নি। যেহেতু আনুষঙ্গিক আয়োজনটা সুষ্ঠু হয়নি, এটা গোড়ায় গলদ হয়ে গেছে। হুম। গোড়ায় গলদ যেখানে হয়েছে সেখানে কিন্তু আমি এই যে গত 60 দিনের যে সরকার পরিচালনা, সেখানেও আমি গলদ দেখছি। যেমন আপনার যেভাবে হ্যাকেল করে, যে আওয়ামী লীগের আমলে যে অর্থতস্তূপের অভিযোগে না আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগকে এক দফার আন্দোলনে নিয়ে গিয়ে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে। সেই সময় যে একটা অভিযোগ ছিল যে ব্যাংকের অর্থ তছরূপ হয়েছে, কিন্তু হুম। যে তছরূপটাকে আপনি একটা ইয়েতে আনলো, যে আপনার যে সরকারের যে ইউনুস সরকারের অন্যতম একটা কাজ ছিল যে যে টাকা পয়সাগুলো, ব্যাংকের টাকা পয়সাগুলো উনি ইয়ে করেছেন, অনেকটা ভালো করেছেন, এবং আন্ডার দি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে সেটা হয়েছে। কিন্তু দেখা গেছে যে এই সরকার ক্ষমতায় এসে ওনাকে যেভাবে কিক আউট করেছে, অনেকটা কিক আউট, যেহেতু খারাপ অবস্থা একজন ঋণ খেলাপিকে দিয়ে, সেটা একটা আমার কাছে মনে হয়েছে এটা শুভ সূচনা হতে পারে না। যেমন আপনার আরো একটা বিষয়, যেমন ধরেন যে আপনার এই যে দুর্নীতি দমন কমিশনের আব্দুল মান্নান সাহেব একজন পিওর, অত্যন্ত একজন সৎ লোক হিসেবে আমরা চিনি, এবং সে, আমি পার্সোনালি সাংবাদিকতার ইয়েতে আমি দেখেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং বিএনপির হয়ে দায়িত্ব পালন করেছে। সেই লোককে আহ, উনি এক জায়গায় একটি পত্রিকাতে যেভাবে আসছে, এক জায়গায় উনি রাত্রে একটা ডিনারে আমন্ত্রিত হয়েছিল বলে তাকে বাইর করে দেওয়া হয়েছে। এটা এটা এই জিনিসগুলো হচ্ছে যে এই সরকারের সূচনা নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তড়িবড়ি খাড়া খাড়াবড়ি থোর করে যে জিনিসটা আমরা পেয়েছি, সে জিনিসটা শুরুতেই এটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এখন বাকি আরো 5টি বছর
এখানে এই সরকার দেশ চালাবেন, আমরা আশা করি সম্পূর্ণভাবে চলবে, এটা ভালোভাবেই চলবে, হয়তো ভালোভাবেই চালাবেন হয়তো। আর মানুষ আমরা আমাদের আশা প্রত্যাশা হচ্ছে যে আহ, আমরা যেভাবে জুলাই বিপ্লব বলি বা জুলাই পরিবর্তন বলি বা জুলাই আন্দোলন বলি, তার মাধ্যমে যে ইয়েটা পেয়েছি, তার মাধ্যমে মানুষ আর মরবে না, আপনার মানে মানুষ আর অভুক্ত থাকবে না, মানুষ আর টাকা চুরির সংবাদ শুনবে না, মানুষ আর ব্যাংক থেকে ঋণ খেলাপের যেটা যারা করেছে করেছে এক সময়, সেটা আর ঋণ খেলাপির সংবাদ আমাদেরকে শুনতে হবে না। এইগুলি ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু এই প্রত্যাশাগুলো আমি যেভাবে ছিল, যেভাবে আমরা প্রত্যাশা আকাঙ্ক্ষা করেছিলাম, সেই আকাঙ্ক্ষাতে চিড় ধরেছে। আমি এই আকাঙ্ক্ষা আর ধারণ করতে পারছি না। আচ্ছা, আপনি 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 তো আমার সাংবাদিকতায় অনেক অভিজ্ঞ, অনেক প্রবীণ, এবং বাংলাদেশে আপনাকে চিনে না এরকম ইসে সাংবাদিক মহল বা সরকারি মহলে আপনি বেশ পরিচিত। কিন্তু আরেকটি প্রশ্ন, যেহেতু আপনি এখন ইউনাইটেড স্টেটস এখানে থাকেন, এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হলো, এই চুক্তি নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে তড়িঘড়ি 2 দিন 3 দিন আগে। এই চুক্তির কারণটা কি, এবং এই চুক্তিটা কি আসলেই আমাদের প্রয়োজন ছিল? মানে এই চুক্তির ব্যাপারে তো কোনো গোপন চুক্তি হয় নাই বলে বলেছে, এটা নাকি ওপেন চুক্তি। এটা আমেরিকার যে রাষ্ট্রদূত গেছেন তিনি সেটা বলেছেন। চুক্তির পুরোপুরি বিষয়গুলি তো আমরা জানি না, হোয়াট অ্যাকচুয়ালি কি হয়েছে। গোপন চুক্তি না, এটা অবশ্যই রাষ্ট্রদূত বলেছে, আমেরিকান রাষ্ট্রদূত বর্তমানে যিনি আছেন তিনি বলেছেন যে এটা কোনো গোপন চুক্তি না। অবশ্য এই ধরনের চুক্তি আরো অন্য অনেক দেশের সাথে সম্পাদিত হয়েছে আমেরিকার সাথে। এটা কিন্তু আছে যে প্রথম চুক্তি এটা হয়েছিল সাউথ এশিয়ার সাথে, আপনার মানে সাউথ কোরিয়ার সাথে আপনার মানে এটা হয়েছিল প্রথম চুক্তি। এবং তার আদলে আরো প্রায় 120টি দেশের সাথে এই চুক্তিটা হয়েছে। এবং এটা কোনো তারা বলছে যে এটা কোনো গোপন চুক্তি না। আমার মনে হচ্ছে যে এই চুক্তিটা এটা যেটা হয়েছে, এই যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে বলছে ওপেন, গোপন না, বাট যেভাবে হয়েছে সেই জিনিসটা মানুষের কাছে প্রকাশ করা উচিত ভালোভাবে। এটা প্রকাশ না করলে তো এটা নিয়ে আমরা এই করতে, চুক্তি হইতে পারে আওয়ামী লীগের আমলেও চুক্তি হয়েছে, তার আগেও চুক্তি হয়েছে। টিকফা চুক্তি করতে চেয়েছিল আওয়ামী লীগের আমলে, তারপরে সোফা চুক্তি যখন বিএনপির আমলে করতে চেয়েছিল সোফা চুক্তি, সেটা হয় নাই অবশ্যই। এরপরে এই যে চুক্তি, যে চুক্তি কি সোফা চুক্তি না এটা অন্য ধরনের, যে চুক্তিটাকে প্রকাশ করা উচিত। প্রকাশ না করলে আমি যদি একটা মন্তব্য করি, এই চুক্তি যদি হয়তো ভালোও হতে পারে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে আপনি মানে অন্যান্য আদার বেনিফিট থেকে শুরু করে, যেমন আমেরিকা থেকে আপনার চাল ডাল চিনি হয়তো যায় না, কিন্তু আমেরিকার যে ক্লাউড যেখানে আছে, যেমন বার্মা বা অন্যান্য ভিয়েতনাম বা অন্যান্য আদার দেশগুলো থেকে তো বাংলাদেশ সাহায্য সহযোগিতা পেতে পারে। এটা এটা আমি এক্স্যাক্টলি আমি এটা মন্তব্য করতে চাই না এই কারণে যে এইটা সম্পর্কে আমরা কিছুই পরিষ্কার পরিপূর্ণভাবে আমরা জানি না। তবে আমার মনে হয় না যে বাংলাদেশ সরকারের যিনি যিনি ইয়ে যে আপনার এই যে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি নিশ্চয়ই একজন প্রাজ্ঞ লোক। উনি কি করেছেন উনি তো এটা পরিষ্কার করে বলতে পারেন, উনি বলছেন না কেন, সেটাই হচ্ছে যে কথা। এটা আপনি তো তাই, ওই যে পররাষ্ট্রমন্ত্রীর কথা যেহেতু বললেন, তার একটু বলে, উনি তো বিএনপিও করতো না, এবং রাজনীতি, কিন্তু এটা নিয়েও খুব আলোচনা হয়েছে যে ওই যার সাথে বিএনপির কোনো সম্পর্ক, এমন বিএনপি তার পদত্যাগও চাইছিল যখন তাকে ডক্টর ইউনূস তার অ্যাপয়েন্টমেন্ট দেয়। তারপর এরপরে আবার তাকে যে করতে হলো, এটা কোনো লিঙ্ক, আমেরিকান কোনো লিঙ্ক টিঙ্কের ব্যাপার স্যাপার আছে কিনা মনে হয়? আমি যেটা শুনেছি, কিছু কিছু বিষয় আছে যে আপনার এই যে খলিল সাহেব উনি দীর্ঘদিন আমেরিকাতে উনি বসবাস করছেন। উনি বেসিক্যালি ক্যাডার সার্ভিসের পরীক্ষাতে উনি নাম্বার 1 হয়েছিল 16তম বেসে। তিনি সেই সুবাদে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনি চুজ করেছিলেন।
পরবর্তীকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘে চলে আসেন। জাতিসংঘ থেকে তিনি 2001 সালের নির্বাচনে উনি উনার আত্মীয়তার সূত্রে আমাদের লতিফুর রহমান সাহেব উনাকে নিয়ে গেছিল, যে ওনার প্রাইভেট সেক্রেটারি হিসাবে লিয়ানে নিয়ে গেছিলেন, এবং বিদেশি মুদ্রায় উনাকে পেমেন্ট করা হয়েছিল। এবং ওই সময় উনি বিএনপির খুব কাছাকাছি চলে আসছিলেন, কারণ বিএনপি দল না করলেও উনি বিএনপির সাথে উনার সম্পৃক্ততা হয়েছিল। কারণ লতিফুর রহমান সাহেবের আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই জানা না, কেউ জানা যেত, কোনো কিছু বোঝা যায় না যে বিএনপি জিতবে, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি যখন জিতেছেন তখন উনার সাথে আপনার বেগম খালেদা জিয়ার সাথে অনেক দৃঢ় একটা পরিস্থিতি ছিল। এবং আমি আমি নিজেই উনাকে বেগম জিয়ার সাথে কথা বলতে দেখেছি। কাজে না উনি তাই না, যে না ওইটা ঠিক আছে, কিন্তু তাই 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 যদি হয় তাহলে ওনাকে যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হইলো, তখন বিএনপি আবার তার পদত্যাগ চাইলো কেন? এটা এটা হচ্ছে যে বিএনপির মধ্যে কে কোন সময় কি চায়, সেটা একটা হযবরল একটা পার্টি। হুম। এইটা এইটা আমি এইটার জন্য, যেমন মোশাররফ সাহেব পদত্যাগ চেয়েছিল, আমি নিজের কানে শুনেছি। উনি বলেছিল যে তাকে বাইর করে দেওয়া হোক, কিন্তু তিনি কেন উনার পদত্যাগ চেয়েছিলেন সেটা মোশাররফ সাহেব কিন্তু পরিষ্কার করেন নাই। আর মোশাররফ সাহেবের কে উনি হঠাৎ করে উনি পদত্যাগ চেয়ে বসলেন, কি কারণে পদত্যাগ চেয়েছিল সেটাও একটা ইয়ের বিষয়, এটা একটা প্রশ্নের বিষয়। আমি যতটুকু জানি উনি পরবর্তী আপনার এই যে খলিল সাহেব, ডক্টর খলিল রহমান সাহেব, উনি আমেরিকাতে, আমি যতটুকু জানতাম উনি এখানকার সিটিজেন ছিলেন, কিন্তু উনি বলছেন যে উনি সিটিজেন না। ওই প্রশ্নটা কিন্তু ওইখানে আসে, উনি যদি সিটিজেন না হয় উনি পরিষ্কার করে বলা উচিত যে উনি আমেরিকার সিটিজেন নয়। কিন্তু বিদেশি একজন সিটিজেনকে ওইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা হচ্ছে যে একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি ওইটাকে আমি করব, প্রশ্নবিদ্ধ করব যে বিদেশি একজন নাগরিককে কিভাবে দেওয়া হয়। কিন্তু উনি বলেছেন যে আমার কাছে অন্য কোনো পাসপোর্ট নাই। পাসপোর্ট না থাকা এক কথা, পাসপোর্ট ইয়ে হয়ে যাওয়া এক কথা, কিন্তু বিদেশি পাসপোর্টে না থাকলে যে উনি বিদেশি নাগরিক নয় সেটা প্রমাণ হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে আছে আমার কাছে পাসপোর্ট নেয় না। পাসপোর্ট নেয় না। হুম। পাসপোর্ট হয়তো আমার পাসপোর্ট শেষ, মেয়াদ শেষ হয়ে গেছে, আমার কাছে পাসপোর্ট নাই, আমার কাছে এখানে সার্টিফিকেশন আছে যে আমি এখানে, সনদ আছে যে আমি এখানকার আপনার আমি, আমার যদি সনদ থাকে, আমি একজন ন্যাচারালাইজড একজন সিটিজেন হিসেবে, তাহলে তো হলো, পাসপোর্ট থাকার প্রয়োজন পড়ে না। উনি এটা যেটা বলেছেন আমার কাছে বিদেশি কোনো পাসপোর্ট নাই, তো বিদেশি পাসপোর্ট নাও থাকতে পারে, উনি তো এখন বাংলাদেশের রেড পাসপোর্ট দাঁড়ি, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে আছেন, কাজে পরিষ্কার করা উচিত উনি বিএনপি করুক আর না করুক, উনি বাংলাদেশের উনি বাংলাদেশের নাগরিক কিনা এটা জানা দরকার। আমাদের পরিষ্কার করে উনার বলা উচিত যে আমি বাংলাদেশের নাগরিক, অন্য কোনো দেশের নাগরিক নয়, সেটা আচ্ছা, উনার বলা। নাসির ভাই, বিএনপি এবং জামাত, মানে এই যে অপোজিশনে জামাত, বিএনপি মানে সে সরকার দলে, জামাত মাঝে মাঝে হুমকিও দিচ্ছে, কারণ এই যে জুলাই সনদ বা গণভোটকে ইসে না করার জন্য। তো এই যে জামাত এবং বিএনপি, বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, এই যে পোলাপানগুলি যারা আন্দোলন আগে করছিল তারাও বলছে যে আবার গণ অভ্যুত্থান হবে, কি মনে করেন? তারা একটু ধৈর্যের দরকার না? ধৈর্য, আপনার মানে শুনেন, মর্নিং শোজ দ্য ডে, একটা কথা আছে, সূর্য, প্রাতকালীন সূর্য যদি গ্লুমি হয়, প্রাতকালীন সূর্য যদি মেঘে ঢাকা থাকে, তাহলে সেটা সারাদিনটা কেমন যাবে সেটা বোঝা যায়। এখন মানে যেখানে বাংলাদেশ ব্যাংকের একজন কেন বাংলাদেশ ব্যাংকের ইয়েকে, আপনার মানে গভর্নরকে বাইর করে দেওয়া হলো, কি কারণে তাকে এইভাবে হেকেল করে বের করে দেওয়া হলো, কি কারণে ডেপুটি স্পিকার পদে একজন অযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ করা হলো, কি কারণে অর্থ মন্ত্রণালয়ে আমির খুসরো সাহেব ছাড়া অন্য কোনো লোককে বিএনপিতে ছিল না,
কি কারণে আপনার তাকেই নিয়োগ করা হলো? শিক্ষামন্ত্রী কিরকম? শিক্ষামন্ত্রীর কথা আমি আমি জানি না। শিক্ষামন্ত্রীকে আমি ওই এহসানুল হক মিলন সাহেব, উনি গতবার বিগত সময়ে তো উনি অনেক কাজ করেছে, নকল ধরেছে। নকল ধরা শিক্ষামন্ত্রীর কাজ না, নকল ধরা হচ্ছে যে টিচারদের কাজ। এটা উনি কেন যে নকল ধরার জন্য মন্ত্রীকে দরকার হবে, কেন যে নকল ধরার জন্য তাকে যেতে হবে, উনি আসলে শিক্ষামন্ত্রীর কাজ কি সেটা বুঝেন কিনা সেটাও একটা প্রশ্নের ব্যাপার। উনি মন্ত্রী হইয়া নকল ধরতে যায়, এটা দিস ইজ এ একটা ওকে, হ্যাঁ, নকল ধরতে যা আরেকটা জিনিস দেখলাম যে একটা কালকে এইবারে পরশুদিন বোধহয় দুইটা ছেলে খাতা পাশাপাশি বসলে তো একজনের খাতা আর একজন দূর থেকে একটু দেখতেই পারে। একজনের খাতা বোধহয় আর একজন দেখতেছে, উনি মন্ত্রী গিয়ে দুইটা ছাত্রের কাছে খাতাগুলি টেনে নিয়ে আসলো। তো এইটা এটা এটা হইলো যে একজন মন্ত্রী কিভাবে গিয়ে মানে খাতাগুলি ইসে করে আনে। উনি একজন টিচারকে বলতে পারতেন যে এরা দুজনে ওয়াচ করেন, যে ওরা দুজনে কি করে, একজনকে আরেকজন দেখতেছে, এরকম আর কি। উনি এখন এক্সামিনারের দায়িত্ব যদি পালন করে মন্ত্রী হইয়া, তাহলে তো আমার কিছু করার নাই। আর মন্ত্রী হইয়া উনি হয়তো স্কুল সেন্টার পরিদর্শন করতে পারে, উনি নকল করতেছে কিনা সেটা দেখবে কি কারণে? উনি এটা ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি এরা ওদের তাদের দায়িত্ব কি, কাজ কি, এটা এরা এরা বোঝে কিনা আমার সন্দেহ আছে। নাসির এদের ভাই, দায়িত্ব আমি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা আপনি এই ব্যাপারে আপনিও বেশ অভিজ্ঞ, এই জন্য আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে অধ্যাদেশ, প্রেসিডেন্টের যে অধ্যাদেশ, যে ডক্টর ইউনূসের 133টা ছিল, তার মাঝে আওয়ামী লীগকে কার্যক্রম বন্ধ ইয়েটা ছিল, এইটাকে আবার বিএনপি আইনে পরিণত করার জন্য, যেহেতু তারা কমিটমেন্ট ছিল কিনা জানি না, কিন্তু বিএনপি তো আগে বলে নাই। আগে তো বিএনপি বলছে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না বা কার্যক্রম নিষিদ্ধ হোক তা চাই না। কিন্তু এটা বিএনপি করার উদ্দেশ্য কি, বা আওয়ামী লীগের ব্যাকআপ এর সম্ভাবনা দেখতেছেন কিনা? আমি এটা নিয়ে খুব বেশি এটা যাবো না, তবে আওয়ামী লীগ একটা পতিত শক্তি। আওয়ামী লীগে যেহেতু শক্তিটা আন্দোলন করে মানুষ জনগণকে হত্যা করে পতন ঘটেছে যে শক্তির, সেই শক্তিকে এরা পানিশমেন্ট দিতে পারে যারা জিতছে তারা। এটা যেমন মুক্তিযুদ্ধের সময় রাজাকারকে আমরা রাজাকার বলি কেন? বিকজ জামাত ইসলামরা বা ইয়েকে আমরা ইয়ে করি কেন, জামাত ইসলামকে আমরা ইয়ে করি কেন, যে নিন্দা করি কেন? বিকজ তারা যুদ্ধের সময় যেভাবে নিহত করেছে, হত্যা করেছে মানুষের, ইয়ের রাজাকার আলবদরের দায়িত্ব পালন করেছে, পাকিস্তানি সেনাদের সাথে আঘাত করেছে, সেগুলোর সম্পর্কে পরিষ্কার তারা কোনো বলে নাই যে আমরা ভুল করেছি বা এই করেছি। যে কারণে এই জন্য আমরা এখনো পর্যন্ত জামাত ইসলামের যে বিষয়গুলি বলে যে যদি কিছু, যদি বা কিন্তু, এই সমস্ত কথাবার্তাকে আমরা গ্রহণ করি না। আমরা গ্রহণ করি না এই কারণে যে আপনার মানে জামাত ইসলাম তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মনকে পরিচ্ছন্ন করে তারা কোনো কিছু করে নাই, কোনো কিছু বলে নাই। আওয়ামী লীগও তারা বলে যে তারা মারে নাই, তারা এখনো পর্যন্ত ক্ষমা পর্যন্ত চাই নাই, তারা এখনো বলে নাই যে যে লোকগুলি আমাদের হাতে মারা গেছে তারা এটা নিন্দাও জানায় নাই কোনো আওয়ামী লীগের নেতারা। তাদের ঠিকই আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি আওয়ামী লীগকে যে এটা ইয়ে করছে সেটার জন্য আমি কোনো সময় কোনো প্রশ্ন করছি না। বাট আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে নিজে কি করছেন? হোয়াট ইউ আর ডুইং? প্রতিদিন লোক মারা যায় বাংলাদেশের 10 জন করে, আপনি কি কি করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন? পার্লামেন্টে এসে লম্বা লম্বা কথা বলছেন আপনি, চিটাগাংয়ের মধ্যে 10 জন লোক মারা গেছে, কোনো খবর নাই, মন্ত্রীর কোনো স্টেটমেন্ট নাই, পার্লামেন্ট সেশনে আছে, কেন লোকগুলি মারা গেল কোনো স্টেটমেন্ট করা হয় নাই, সেগুলি তারা, তাহলে তো তারাও এখনো মনে খুনের দায়ী দায়ী। ব্যাপারটা হচ্ছে সেটা। আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে সেটা আমি প্রশ্ন করি না। আওয়ামী লীগকে যতদিন ক্ষমা চাইবে না ততদিন নিষিদ্ধ থাকা উচিত। জামাত ইসলামকে যতদিন ক্ষমা চাইতো না ততদিন নিষিদ্ধ রাখা উচিত ছিল। কেন আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে না পার্মানেন্টলি, কনস্টিটিউশনালি, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। এটা আপনি মানে এই যে আওয়ামী লীগ আপনার মানে যে এতগুলি 1,500 লোককে খুন করার জন্য কে অধিকার দিয়েছে তাদেরকে? মানুষকে ভোট দিয়েছিল তাদেরকে খুন করার জন্য? মানুষকে কাজে তারা এদেরকে যে বন্ধ করেছে এটা খুবই ঠিকই করেছে। কিন্তু আমার একই সাথে প্রশ্ন হচ্ছে যে যে বিএনপি আপনারা কি করতেছেন? আপনারা ক্ষমতায় আসছেন, জামাত ইসলাম আপনারা বিরোধী দল, আপনারা যে প্রতিদিন দেশে লোক মারা যাচ্ছে, জামাত ইসলামের লোক মারা যাচ্ছে, বিএনপির লোকও মারা যাচ্ছে,
আপনাদের লোক যে মারা যাচ্ছে প্রতিদিন, সেটাকে আপনারা কি করছেন, সেটা সম্পর্কে আপনারা কি করছেন, আপনাদের দায়িত্ব কি? পার্লামেন্ট সেশনে আছে, একটা স্টেটমেন্ট পর্যন্ত নাই, না বিরোধী দলের পক্ষে না সরকারি দলের পক্ষে। দিস ইজ দি হ্যাঁ, থিং। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু এই যে আপনি কি মনে করেন যে জামাত এখন যে অপোজিশনে অপোজিশনে কি দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে, বা তারা কি সেই ব্যাপারে অভিজ্ঞ কতটুকু? এরা কি কি দায়িত্বশীল ভূমিকা পালন করে? এরা নিজেকে ডিফেন্ড করতে করতে তাদের দিন যেতেছে, তাদেরকে নিজের ডিফেন্ড করতে। তারা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে যতদিন পর্যন্ত, আজকেও আমি দেখছি ফজলুর রহমান সাহেবের সাথে বাহাস হচ্ছে। ফজলুর রহমান সাহেব কেন যে এই বাহাসগুলি করতেছে, উনি কি দেখা যাচ্ছে তিনি, সেটা আমি বুঝি না, সেটা অন্য কথা। কিন্তু ফজলুর রহমান সাহেবের আক্রমণের ডিফেন্ড করতে করতে জামাত ইসলামের দিন যাচ্ছে। অথচ শফিকুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উনি ওইখানে আসছেন, ওইখানে ইয়ে করছেন, কিন্তু তাকে ডিফেন্ড করতে হচ্ছে। পুরো জামাতের যে সমস্যা, সেই সমস্যা মুক্তিযুদ্ধের এক পরিবারের একজন সন্তান হয়ে তাকে বহন করতে হচ্ছে। এখন মানে এরা তো নিজেকে ডিফেন্ড করতে করতে দিন যাচ্ছে, ওরা অন্যজনের সমস্যা নিয়ে কি কথা বলবে? নাহিদুল ইসলামকে বলছেন যে নাহিদ সাহেব উনি হচ্ছে চিফ হুইপ বিরোধী দলীয়, তো বিরোধী দলীয় উনি চিফ হুইপ হইয়া উনি উনি এখন মানে বলছে যে উনি দুর্নীতি করেছেন, উনি টাকা নিয়ে করেছেন। এখন নিজেকে ডিফেন্ড করতে করতে ওনাদের দিন যেতেছে। দিস ইজ দি থিংস। তা এখন এরা নিজেকে ডিফেন্ড করবে না অন্যজনের যে সমস্যা, এই সমস্যাগুলোকে সমাধান করবে এবং এটা নিয়ে পয়েন্ট আউট করবে, এটাই তো এটা প্রশ্নের ব্যাপার। হ্যাঁ, আবার কিন্তু তারা তো আবার এই যে ধরেন এই যে নাহিদ ইসলামের কথাই আপনি বললেন, নাহিদ ইসলাম, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম চিফ হুইপের জন্য বিরোধী দলীয় চিফ হুইপের জন্য সে যোগ্য ব্যক্তি? আচ্ছা, সেটা ধরেন, আমি যদি এখন বলি এই নিউ ইয়র্কের মতো একটা দেশ, মামদানি কি যোগ্য 33 বছর বয়স্ক একটা ছেলে? আমি বয়স হিসাবে আমি দেখি না। এটা ব্যাপারটা হচ্ছে নাহিদ সাহেব যদি 28 বছর বয়সের একজন হলে, এইটাকে আমি দেখি না। উনি কি করতেছেন আমি সেটা দেখবো, উনি কি ঠিক করতেছেন না সেটা আমি দেখবো, উনি কি যেভাবে চিফ হুইপের দায়িত্ব পালন করার কথা বিরোধী দলীয়, সেভাবে করতেছেন কিনা সেটা আমি দেখবো। আমি উনার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব উনার অ্যাক্টিভিটিসকে লক্ষ্য করে। আমি উনার বয়স বা উনার অভিজ্ঞতা এটা নিয়ে আমি ইয়ে করবো না, ওনাকে আক্রমণ করতে চাই না। আমি আক্রমণ করতে চাই আপনি চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, আপনি কি এজেন্ডা দিচ্ছেন, আপনি এজেন্ডাগুলি ঠিক মতো মানুষের উপকারে আসতেছে কিনা, আপনি ঠিকভাবে কথা বলতে পারছেন কিনা, আপনি সেটাই আমি দেখবো। যেমন আপনি প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, সমস্ত দায়িত্ব আপনি মানে সালাউদ্দিন সাহেবের উপরে দিয়ে দিচ্ছে, উনি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বটা ঠিকভাবে পালন করতেছেন সেটা আমার দেখার বিষয়। কারণ উনি তারেক জিয়া সাহেবের এডুকেশন কোয়ালিফিকেশন কি, তারেক জিয়া সাহেব সবকিছু বলতে পারেন কিনা, তারেক জিয়া সবকিছু বুঝেন কিনা সেটা আমি দেখবো না। উনি যে কথাগুলি বলছেন, যেভাবে উনি রোল প্লে করছেন, সেই রোলটা বাংলাদেশের মানুষের জন্য এবং পার্লামেন্টারি পদ্ধতির শাসনের জন্য, পদ্ধতিতে দেশ শাসনের জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু ইয়ে। আপনার মানে আপনি জানেন বাংলাদেশের কিন্তু ডেমোক্রেসি নাই। বাংলাদেশের হচ্ছে ডেমোক্রেসিটা হচ্ছে কসাই ডেমোক্রেসি, মানে আধা ডেমোক্রেসি। যেমন ধরেন এই যে বাংলাদেশে যদি আপনি মানে ফ্লোর ক্রস করেন, এখনো যে কনস্টিটিউশনে আছে 70 দ্বারা, ফ্লোর ক্রস করলে আপনার মেম্বারশিপ চলে যাবে পার্টি থেকে। তো এইগুলি আপনার মানে কথা ছিল যে আপনার মানে ইয়ে হবে যে আপনার মানে জুলাই সনদে এগুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু জুলাই সনদের বিষয়টা মানা হচ্ছে না। জুলাই সনদটা দরকারি না বেদরকারি সেটা আমি জানি না, তবে এই যে কোয়াসাই ডেমোক্রেসি থেকে ডেমোক্রেসিতে উন্নয়নের জন্য আপনার মানে এই সরকার কি করতেছে সেটা আমার দেখার দরকার। আপনি জুলাই সনদের মধ্যে দিয়ে করেন বা জুলাই সনদকে বাইরে রেখে করেন, সেটা আমার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে 70 ধারার যে বাধা ডেমোক্রেসির পথে, সেই 70 ধারার বাধা কিভাবে আপনি তুলবেন, সেটাই হচ্ছে যে আমার প্রশ্ন। আরেকটা জিনিস, ইউনূস সাহেব যে জুলাই সনদ দিয়ে গেছেন এবং যেটার উপরে উনি ভোট গ্রহণ করেছেন, সেটাকেও আমি কতটুকু এটা যুক্তিযুক্ত সেটাও একটা প্রশ্নের ব্যাপার আছে। যেমন উনি এই বিষয়টা শুরু করেছে উনি ক্ষমতায় আসার বা ইয়েতে আসার 1 বছর পরে। 1 বছর পর্যন্ত উনি গেছিলেন কোথায়? উনি তো ঘুমাইছিলেন। উনি একটা পরিপূর্ণ মিটিং পর্যন্ত করেন নাই ওনার উপদেষ্টাদেরকে নিয়ে উনি দেশে কি করবেন। উনি প্রথমে আসিয়া উনি শুরু করেছেন উনার কার্যকলাপ এবং কোন
রকমের কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া, একটা বৈঠক ছাড়া, একটা ইয়ে ছাড়া শুরু করেছেন। 1 বছর পর্যন্ত উনি কোনো কিছু করেন নাই। তো 1 বছর পরে উনি এটা দিলেন, হজবরল করে উনি সবকিছু ই করে দিলেন যে না, জুলাই সনদ একটা হবে, যেটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হয়েছে। যে জুলাই বিপ্লব হয়েছে, কিন্তু জুলাই সনদ কি কারণে বিপ্লবের পরে সনদ দেওয়া হবে, সেটাও তো একটা প্রশ্ন। যেমন আমাদের সানাউল্লাহ, আপনার মানে যে প্রফেসর ওই সানাউল্লাহ, সানাউল্লাহ তো ওনার নাম, যে যে আপনার মানে উনি তো বলেছিলেন যে সংসদীয় নির্বাচন না করে কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচন করবে, সেটা তো করলেন না, শুনলেনও না। তো আপনার মানে জুলাই সনদ না করে আপনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচন করেন নাই কেন? যে আমি নির্বাচন করবো, আমি কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচন করবো, সে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আইসিয়া কনস্টিটিউশন রিফর্ম করবে, তারপরে এটার বেসিসে সংসদে নির্বাচন হবে। সেটা আপনি করেন নাই কেন? উনি তো হচ্ছে একটা ডাফার টাইপের একটা রাষ্ট্রনায়ক। উনি কোন, উনি ভালো একজন নোবেল পুরস্কার বিজয়ী হতে পারে, উনি রাষ্ট্রনায়ক হিসেবে ফেইল্ড রাষ্ট্রনায়ক। উনি আপনার মানে ইয়েকে, সানাউল্লাহ সাহেবকে উনি নেন নাই বা উনাকে পাত্তা দেন নাই, বিকজ উনার গামনি ব্যাংকের সমালোচনা করা হয়। উনার গামনি ব্যাংকের সমালোচনা হার্ভার্ড ইউনিভার্সিটি করে। উনি একটা, উনাকে কেন পিক আপ করা হলো সেটাও তো একটা প্রশ্নের ব্যাপার। কারণ উনি তো কোনো রাষ্ট্র চালায় না, উনি রাজনীতি করতে গিয়ে উনি করলেন কি, আপনার মানে নাগরিক শক্তি একটা করেছেন, সেটা কিছুদিন পরে, 1 মাস পরে বন্ধ করে দিল। তো উনি রাজনীতি তো বোঝেন না। না, উনি তারপরে যে রাজনীতি, স্টুডেন্টরা দিয়ে তো রাজনৈতিক দলটা উনি করাইছে। হ্যাঁ, তো উনি তো না, উনি করাইছে যে উনি জানা না বলেই করাইছেন। উনি কি কারণে স্টুডেন্টদেরকে, উনি এখানে এসে বললো যে মাহবুব সাহেব হচ্ছে যে মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড। উনি এটা মাস্টার মাইন্ড কি, উনি শব্দটা অস্ত পর্যন্ত বোধহয় উনি জানেন না ঠিক মতো। উনি মাস্টার মাইন্ড আর কেউ ছিল না। না, উনি ব্যাপারটা নিজে, হচ্ছে যে আমরা অনেকে তো বলে যে মাস্টার মানে উনি নিজেই। উনি নিজে এখন সমস্যা, উনি এক্স্যাক্টলি, উনি এখন, আমার প্রশ্নটা হচ্ছে যে যার উপরে আমরা ধরি, এই দেশের দুর্ভাগ্য হচ্ছে যাকে হাতে নেওয়া যায়, যাকেই আমরা মানে আঁকড়ে ধরে বাঁচতে চাই, তারাই শয়তানি করে। এবং প্রফেসর ইউনূস সাহেবও এরকম একটা লোক, প্রফেসর ইউনূস সাহেবও এরকম একটা লোক। তাকে আমরা ধরে চেয়েছিলাম যে একটা কিছু একটা করবে, না উনি করতে পারেন না। তিনি উনি আওয়ামী লীগকে ঠিক আছে ব্যান করতে পারেন, সেটা কি করছে না করছে কি করছে সেটা, কিন্তু উনি যেটা করে গেছেন সেটা কতটুকু, এই যে ৩.৫ বছর উনি সময়টা ক্ষেপণ করলেন, এটা কি করছেন? তারপরে আসিয়া যে লোকগুলো ঠিক মতো কাজগুলি করেছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আপনার মানে এরা এগুলোকে পর্যন্ত, এগুলোকে বিএনপি এসে লাথি মেরে বাইর করে দিতেছে। আবার এখানে আপনার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে আপনার মানে না করে দিয়েছে, আবার আওয়ামী লীগের প্রেসিডেন্টকে ওনারা তোয়াজ করতেছেন। এটা দিস ইজ দি থিংস, এটা হজবরল একটা সরকার চলতেছে। ডক্টর ইউনূস নাকি প্রেসিডেন্ট হওয়ার জন্য দেশে বসে আছে। না না না, প্রেসিডেন্ট উনারে তো প্রেসিডেন্ট করতে চাইছিল, উনি যদি প্রেসিডেন্ট হবেন কিভাবে? উনার তো জুলাই বিপ্লবের সনদকে তো আমাদের বিএনপির সরকার তো এটাকে পারতেছে না জলাঞ্জলি দিতে পুরোপুরি ভাবে। এটা বলে যে আমরা করব, বাস্তবায়ন করব, প্রত্যেকটা পত্র বাস্তবায়ন করব, কিছু এগুলি বলা বলা হচ্ছে, কিন্তু আসলে তো বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তো এটা উনি, যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব যে উনি প্রেসিডেন্ট হওয়ার জন্য বসে রয়েছেন, উনি কেমনে প্রেসিডেন্ট হবে? উনি তো শর্ত দিয়েছেন জুলাই সনদ মানতে। তো উনি জুলাই সনদ না মানলে প্রেসিডেন্ট হবেন কিভাবে? আরেকটা জিনিস হচ্ছে যে ওনার সত্ত্বে ওনার নিজের জন্য সবকিছু করতে পারেন। বিএনপিতে প্রেসিডেন্ট হওয়ার মতো অনেক লোক আছে, প্রচুর লোক আছে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। আপনার মঈন খানের মতো লোক এখানে বিএনপিতে বসে রয়েছে। আপনার মানে মোশাররফ সাহেবের মতো লোক বিএনপিতে বসে রয়েছে। আপনার মানে মির্জা ফখরুল ইসলাম সাহেব নিজে প্রেসিডেন্ট হওয়ার দাবিদার, উনি বলেছেন যে আমাকে প্রেসিডেন্ট বানান। তারপরে এখানে দেয়ার আর লট অফ পিপল, সেলিনা রহমানের মতো মহিলা রাজনীতিক প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। ওরা তো, সেলিনা রহমান তো একজন খুব ভালো ফ্যামিলি থেকে আসছেন এবং মানে লেখাপড়া জানা একজন মহিলা, তিনি হইতে পারেন উনি। তো এখানে তো প্রেসিডেন্ট হওয়ার মতো লোক তো বিএনপিতে অনেকেই আছে, উনি কেন
উনাকে কেন করতে হবে বিএনপি কে প্রেসিডেন্ট? উনি কেন আবার মানে উনাকে প্রেসিডেন্ট করার জন্য আহ, আবার বিএনপির কর্ণধাররা উনি কেন চাইতেছে, সেটাও তো আমার একটা প্রশ্নের ব্যাপার। কারণ ওকে, এটা যদি হয় যে তিনি প্রেসিডেন্ট হলে সুবিধা হবে, হবে, সেটা ওনারা ভালো ভালো বুঝবেন। তবে আমি মনে করি না যে ইউনূস সাহেব ছাড়া বিএনপিতে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য লোক আর নেই। আমার তো মনে হয় যে আরো অনেক লোক আছে যারা হইতে পারে। উনাকেই করতে হবে কেন? প্রিয় উনি দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ, সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন নাসের। আমরা একেবারে শেষ পর্যায়ে নাসের ভাই শেষ কোয়েশ্চেন, এবং আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব। আহ, সেটি প্রশ্নটা হলো, এই যে ডক্টর ইউনূস এসএসএফ এর জি, নিরাপত্তা নিলেন 1 বছরের জন্য, আবার এই পরশুদিন আবার এই 1 বছর কেটে বর্তমান সরকার সেটাকে 6 মাস করেছে। এটা কি কারণ মনে হয়? আবার উনি কেন বা 3 মাসের বেশি 1 বছর নিতে গেলেন এসএসএফ এর ইসে? সেটা আমি জানি না কেন নিতে গেছেন, তবে এটুকু যে উনি নিজের সম্পর্কে খুব ভীত, সন্ত্রস্ত। উনি মনে করেছেন যে উনি অনেক আকাম কুকাম করেছেন, এবং তিনি তাকে মানুষ ইয়ে নাও করতে পারে, ওই রকম সম্মান নাও করতে পারে। উনি ক্ষমতা থেকে চলে গেলে মানুষ উনার পিছনে অনেক কিছু করতেও পারেন হয়তো, যে কারণে উনি এই নিরাপত্তা নিয়ে আছে। পুলিশের নিরাপত্তা কখন মানুষ চায়? পুলিশের নিরাপত্তা মানুষ চায় তখন যখন তিনি সাধারণ মানুষকে বিশ্বাস করতে পারেন না। ইউনূস সাহেব তো সাধারণ মানুষকে উনি হয়তো বিশ্বাস করতে পারেন না, যে কারণে উনি এসএসএফ এর ইয়ে নিয়েছেন। এটা একটা কিন্তু প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পরে এসএসএফ এর বা চিফ অ্যাডভাইজারের পদ থেকে চলে যাওয়ার পরে এসএসএফ এর নিরাপত্তা নেওয়া, এটা একটা এটা যে যেভাবে নিয়েছেন তিনি, এটা সেটা অনৈতিক। সেটা অভূতপূর্ব। সেটা ব- অতীতে কোনো সময় হয়নি। উনি একটা নতুন জিনিস করলেন, যে জিনিসটা শিক্ষিত লোকের বিষয় না, এটা একটা আমি অশিক্ষিত। এই জন্য এটাকে আমি অনৈতিক বলতে চাইছি। অনৈতিক না, এটা একটা, এটা অনৈতিক, অনৈতিক তো বটেই। এবং তিনি অনৈতিক আমি বলবো না, তিনি নিজের উপরে আস্থা রাখতে পারেন নাই। কারণ তিনি যে সমস্ত কাজগুলি করেছেন, কিন্তু নিজের উপর আস্থা রাখতে পারে না, কিন্তু একটা জিনিস তিনি আবার জনগণের উপর চাপাইয়া দিচ্ছেন যে তাকে exactly, এসএসএফ দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, জনগণের উপরে চাপাই দিয়েছে, জনগণের এটা নিয়েছেন। উনি নিজের উপরে আস্থা রাখতে পারেন না, এবং মানুষের উপরে আস্থা রাখতে পারেন না। দেশের মানুষের উপরে, মানুষ যে তাকে নিরাপত্তা দিতে পারে, সেটার উপরে তিনি আস্থা রাখতে পারেন না, কারণ তিনি অনেক ভুল ভ্রান্তি করেছেন। মইনুদ্দিন নাসের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ভবিষ্যতেও আবার আপনাকে সঙ্গে কথা বলবো। যে প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।